আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব আসলে ঠিক কোথায় থাকে? কাগজে কলমে? নাকি তার অর্থনৈতিক আর রাজনৈতিক সিদ্ধান্তে? এই প্রশ্নটা কিন্তু আজ খুব বড় হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আপনারা হয়তো অনেকেই বিভিন্নভাবে খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে দেশের রাজনীতি এবং অর্থনীতিতে একটা বিষয় নিয়ে বেশ জোরে সোরে কানাঘুষা চলছে। আর তা হলো আমেরিকার সাথে স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্যারিফ কিংবা পারস্পরিক শুল্ক চুক্তি এবং এর ঠিক পরপরই বাংলাদেশ বিমানের জন্য ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত। আজ আমরা এই পুরো বিষয়টার একেবারে গভীরে যাব। এর পাশাপাশি একটু তলিয়ে দেখার চেষ্টা করব পর্দার আড়ালে আসলেই বা কি ঘটছে। দর্শক, একটু ভেবে দেখুন তো, এই চুক্তিটা কিন্তু কোনো সাধারণ বাণিজ্যিক লেনদেনের দলিল নয়। বিশ্লেষকরা একে দেখছেন একটা অদৃশ্য শেকল হিসাবে, যে শেকলের প্রথম তালাটা ঝুলানো হয়েছিল ঠিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৩ দিন পূর্বে। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এই চুক্তিতে সম্মতি দিয়ে একরকম দেশের রেগুলেটরি স্বায়ত্তশাসন বা নিজেদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতার একটা বড় অংশ তিনি ওয়াশিংটনের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এখন কিন্তু একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে যে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসলো, তারা কেন এই একই পথে হাঁটছেন? দেশ জুড়ে এত সমালোচনা, এত বিতর্ক, তারপরেও কেন এই অসম চুক্তি থেকে তারা কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না? দর্শক দেখুন, মালয়েশিয়া এক সময় আমেরিকার মুখের উপর বলে দিয়েছিল যে তারা আমেরিকার চুক্তি মানবে না। তাহলে বাংলাদেশ কেন এই সাহসটা দেখাতে পারছে না? এই কেনর উত্তর খুঁজতে গেলেই কিন্তু আমাদের সামনে বেরিয়ে আসবে এক বিশাল ভূ রাজনৈতিক এবং একটি বড় অর্থনৈতিক হিসাব নিকাশ। সুপ্রিয় দর্শক, চলুন শুরুতেই এই শুল্ক চুক্তির ভেতরের যে ফাঁকফোকর রয়েছে সেই ফাঁকফোকর গুলো একটু বোঝার চেষ্টা করি। ওয়াশিংটন কিন্তু খুব সুন্দর করে প্রচার করছে যে তারা বাংলাদেশের পণ্যের উপর শুল্ক ২০% থেকে কমিয়ে ১৯% করেছে। আমার মনে হয় শুনতে বেশ ভালোই লাগছে, তাই না? মনে হয় যেন আমাদের লাভই আসলে হচ্ছে এখানে। কিন্তু অর্থনীতির সাধারণ হিসাব বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। একটু মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা। মার্কিন বাজারে আমাদের পণ্যের উপর আগে থেকেই মোস্ট ফেভার্ড নেশন বা MFN আওতায় পড়ে ১৫.৫% শুল্ক নির্ধারিত ছিল। এখন এর সাথে যদি এই নতুন ১৯% রেসিপ্রোকাল ট্যারিফ যোগ হয়, তাহলে মোট শুল্কের বোঝা গিয়ে দাঁড়াচ্ছে ৩.৩৫%। এটা কিন্তু আমাদের রফতানিকারকদের জন্য একটা বিশাল ধাক্কা। অথচ মুদ্রার উল্টো পিঠটা দেখুন, এই চুক্তির আওতায় বাংলাদেশ ৬,৭১০টি মার্কিন পণ্যের উপর বিশাল শুল্ক ছাড় দিতে কিন্তু রাজি হয়েছে এবং সেই সবের মধ্যে ৪,৫০০ পণ্য তো চুক্তি কার্যকরের প্রথম দিন থেকেই একেবারে শূন্য শুল্কে বাংলাদেশের ঢোকার সুবিধা পাচ্ছে। একটু চিন্তা করুন, আমাদের স্থানীয় যে ছোট বড় শিল্প কারখানাগুলো আছে কিংবা আমাদের যে কৃষি খাত, তারা কি এই শূন্য শুল্কের মার্কিন পণ্যের সাথে প্রতিযোগিতায় কোনোভাবে টিকতে পারবে? এই অসমতা তো আমাদের দেশীয় শিল্পকে আমি মনে করি একেবারে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার একটা আয়োজন। আর অভিযোগ রয়েছে তৎকালীন সরকার এই পুরো বিষয়টা জেনে বুঝেই কিন্তু সে সময় সাড়া দিয়েছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। তবে চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কিন্তু অর্থনীতিতে সীমাবদ্ধ নেই। চুক্তির ৪-এর ১ অনুচ্ছেদটি যদি আপনি পড়েন, একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি মনে করি আপনার আত্মসম্মানে লাগতে বাধ্য। সেখানে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার কোনো অর্থনৈতিক বা জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে
কোনো দেশের উপর সীমান্ত ব্যবস্থা বা বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করে, তবে বাংলাদেশকেও ঠিক একই পথ অনুসরণ করতে হবে। সহজ ভাষায় বললে, কাল যদি আমেরিকা, চীন কিংবা রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করে, তবে আমাদের নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও সেই নিষেধাজ্ঞায় অংশ নিতে হবে। এটা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রের পররাষ্ট্রনীতির সাথে কোনোভাবেই যায় না। এটা সরাসরি আমি মনে করি পরাধীনতার নামান্তর। আপনারা এখানে কি ভাবছেন? উত্তর অবশ্যই জানাবেন। আর এই পরাধীনতা মেনে নেওয়াটাই একটা বড় ডিল সুইটনার বা উপহার হিসেবে এসেছে বাংলাদেশ বিমানের জন্য ওই 14টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত। আপনারা হয়তো জানেন 2025 সালেই ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রকে কিন্তু কথা দিয়েছিলেন যে বাংলাদেশ তাদের কাছ থেকে বোয়িং কিনবে। এমনকি গত বছরের জুলাইতে 25টি উড়োজাহাজ কেনার একটা অর্ডারও দেওয়া হয়েছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিশাল একটা সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশ বিমানের কোনো কারিগরি কমিটির সাথে 1 মিনিট আলোচনাও কিন্তু করা হয়নি। হুট করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো। আর এখন সেই চুক্তির শর্ত হিসেবেই বর্তমান সরকারকে 14টি বোয়িং কিনতে হচ্ছে, যার সম্ভাব্য মূল্য প্রায় 370 কোটি মার্কিন ডলার। টাকার অঙ্কে হিসাব করলে এটা একটা বিশাল পরিমাণ, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আক্ষরিক অর্থে আমাদের জন্য একটা বড়সড় ধাক্কা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বর্তমান সরকার তো চাইলে এটা বাতিল করতে পারত। চুক্তির 6 নম্বর ধারার 5 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে যে কোনো পক্ষ চাইলে লিখিত নোটিশ দিয়ে 60 দিনের মধ্যে চুক্তিটি বাতিল করতে পারে। তাহলে কেন তারা সেটা করছে না? এখানে চলে আসে রাজনীতির জটিল অঙ্ক। বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি ইউনূস সরকারের আমলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ছিলেন, তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন যে এই চুক্তি স্বাক্ষরের আগে, নির্বাচনের আগেই বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের সাথে মার্কিন প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। তার মানে কি দাঁড়ালো? তার মানে তারেক রহমান সরকার গঠনের অনেক আগে থেকেই জানতেন যে বাংলাদেশ আমেরিকা কি ধরনের একটা ফাঁদে পড়তে যাচ্ছে। আর সে কারণে হয়তো সরকার গঠনের পর ৭১ দিন বা ৭২ দিন পার হয়ে গেলেও জাতীয় সংসদে এত বড় একটা ইস্যু নিয়ে কোনো আলোচনাই হয়নি। কেউ কথা বলতে চাইলেও তাকে থামিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সাধারণ মানুষের মনে, আমি মনে করি, একটা বড় ধরনের সন্দেহের জন্ম দেয়। সুপ্রিয় দর্শক, চলুন এবার একটু এভিয়েশন বা বিমান চলাচলের দিক থেকে বিষয়টা বিশ্লেষণ করি। বাংলাদেশ বিমানের কি আদৌ এই মুহূর্তে 14টি নতুন বোয়িং কেনার দরকার আছে? বিমানের ভরে এমনিতেই 16টি বোয়িং আছে। বিমান বাংলাদেশ এমনিতেই বছরের পর বছর ধরে একটা লোকসানি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালিয়ে তাদের শত শত কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। 23টি গন্তব্যের মধ্যে 12টিতেই তারা লোকসান দিচ্ছে। পরিস্থিতি এমন যে বাধ্য হয়ে জাপান এবং যুক্তরাজ্যের মতো রুটের ফ্লাইট বন্ধ করে দিতে হয়েছে। এখন বিমান মূলত স্বল্প দূরত্বের ফ্লাইটগুলোতেই বেশি জোর দিচ্ছে এবং সেখানেই নিয়মিত যাতায়াত করছে। কিন্তু বোয়িং এর যে মডেলগুলো কেনা হচ্ছে, বিশেষ করে 777 মডেল, এগুলো হলো লং রেঞ্জ ওয়াইড বডি এয়ারক্রাফট। অর্থাৎ এগুলো একটানা 15 থেকে 16 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 20 ঘন্টা পর্যন্ত ওড়ার জন্য তৈরি। স্বল্প দূরত্বের ফ্লাইটে এত বড় আর ভারী বিমান চালানো মানেই হলো জ্বালানি আর রক্ষণাবেক্ষণ খরচের বিশাল অপচয়। যেখানে দেশের অর্থনীতিতে চলছে তীব্র ডলার সংকট, সাধারণ মানুষ জ্বালানি তেল, গ্যাস আর বিদ্যুতের জন্য বর্তমান সময় হাহাকার করছে। রিজার্ভ নিয়ে আমরা প্রতিনিয়ত দুশ্চিন্তায় আছি। সেখানে এই 370 কোটি ডলারের বিলাসী কেনাকাটা আসলে কতটা যৌক্তিক? শুধু তাই নয়, এর পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা।
একটা সময় ছিল যখন বোয়িং এর নাম শুনলেই মানুষ চোখ বন্ধ করে ভরসা করত, কিন্তু সেই দিন এখন আর নেই। 2018 এবং 2019 সালে বোয়িং 737 ম্যাক্সের পরপর দুটো মর্মান্তিক দুর্ঘটনায় 346 জন মানুষের মৃত্যুতে পুরো বিশ্ব কিন্তু কেঁপে গিয়েছিল। এরপর 2025 সালেও ভারতে বোয়িং এর আরেকটা দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে। স্বয়ং বোয়িং এর ভেতরের কর্মীরা বা যারা হাইসেন্স ব্রোকার রয়েছেন তাদের কোম্পানির উৎপাদন প্রক্রিয়ার ত্রুটি আর নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্বজুড়ে অনেক দেশই এখন বোয়িং এর দিক থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। সেখানে বাংলাদেশ কেন এই বিতর্কিত আর ঝুঁকিপূর্ণ বিমানগুলো এই সময়ে এসে, এই ক্রান্তিকালে এসে কিনতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু ইউরোপের দিকে তাকাতে হবে। 2023 সালের আগে আগে যে সরকার ছিল সেই সরকারের আমলে ইউরোপীয় কোম্পানির এয়ারবাস কেনার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যখন বাংলাদেশে এসেছিলেন তখন এই বিষয়টা খুব ঘটা করে কিন্তু প্রচার করা হয়েছিল। কথা ছিল বাংলাদেশ 10টি এয়ারবাস কিনবে, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় এসে সেই প্রক্রিয়াটাকে একেবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেয়। আর এতে চরম ক্ষুব্ধ হয় ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত তো প্রকাশ্যে বলেই দিয়েছিলেন যে ইউরোপ থেকে এয়ারবাস না কিনলে বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি ইইউভুক্ত 4টি দেশের রাষ্ট্রদূতরা ঢাকায় এয়ারবাসের পক্ষে রীতিমতো শোডাউন পর্যন্ত করেছেন, যা আমরা দেখেছি। তাহলে পরিস্থিতিটা একবার আপনারা ভালো করে চিন্তা করুন। একদিকে আমেরিকার চাপ, তাদের চুক্তি মানতে হবে, বোয়িং কিনতে হবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি, এয়ারবাস না কিনলে আমাদের সবচেয়ে বড় রফতানি বাজার ইউরোপে আমাদের বাণিজ্য সুবিধা রীতিমতো হারাতে পারি। মাঝখান থেকে বাংলাদেশ পড়ে গেছে এক চরম ভূ রাজনৈতিক জাতাকলে। কিন্তু দিন শেষে ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা কিন্তু হচ্ছে এদেশের সাধারণ মানুষের। আমাদের করের টাকায় কেনা হচ্ছে এমন সব বিমান যেগুলো হয়তো বছরের পর বছর হ্যাঙ্গারে পড়ে থাকবে অথবা লোকসান গুনবে। আর আমরা জড়িয়ে পড়েছি পরাশক্তিগুলোর তৈরি টানাটানির এক বিশাল খেলার মধ্যে। সুপ্রিয় দর্শক, সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু মোটেও স্বস্তিদায়ক নয়। এই যে রাজনৈতিক একটা মেরুকরণ আর তার সাথে অর্থনীতির এই অদ্ভুত হিসাব নিকাশ, এগুলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটা আসলেই একটা বড় চিন্তার বিষয়। সবার আগে বাংলাদেশ, এটা কি শুধুই একটা রাজনৈতিক স্লোগানে পরিণত হলো, নাকি বাস্তবেই এর কোনো প্রয়োগ আমরা দেখতে পাবো? সেই উত্তরের অপেক্ষায় হয়তো আমাদেরকে আরো কিছুটা দিন অপেক্ষা থাকতে হবে। তবে একটা কথা এখানে স্পষ্ট, অন্ধভাবে কোনো পরাশক্তির উপর নির্ভরশীলতা কখনোই, আমি মনে করি, কোনো জাতির জন্য কোনোভাবেই মঙ্গলজনক কিছু কোনোদিন বয়ে আনতে পারেনি এবং পারবেও না। দর্শক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, চারপাশের ঘটনাগুলোর দিকে একটু সচেতন দৃষ্টি রাখবেন এবং এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা পক্ষে হোক, বিপক্ষে, ভালো হোক, খারাপ হোক, পুরোটা শোনার পর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের নিজেদের মতামতগুলো জানাবেন। কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আর হ্যাঁ, অবশ্যই সবাই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।